নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আজকে আমি কোনো খবর নিয়ে আসিনি। আজকে আমি এসেছি আপনাদের কাছে নিজের কিছু কথা বলতে। গতকালকে যে আমি ভিডিওটা পোস্ট করেছি, তাতে এই যে 3টে দেশের নাম যেটা আস্তে আস্তে উঠে আসছে, এখনো চলছে, তদন্ত চলছে, এখনো পর্যন্ত সরকারি তরফে কিন্তু কোনো কথা বলা হয়নি। এটা কিন্তু আমি ভিডিওতে বলেছি। কিন্তু যেভাবে ফুয়েল পাম্পগুলোকে অফ করে দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে যারা তদন্ত করছেন, বিশেষ করে যে আমাদের বোয়িংয়ের যে সমস্ত লোকজন, তারা মনে করছেন যে এর পেছনে কোনো অন্তর্ঘাত আছে, নইলে এইভাবে ফুয়েল সুইচ অফ হয়ে যায় না। ফুয়েলটা অফ হয়ে গেছিল বলেই কিন্তু দুম করে পড়ে গেছিল, এবং অন্যান্য কারণও থাকতে পারে, সেটা ব্ল্যাক বক্সের এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। তো যাই হোক, সেই ভিডিওটা করার পর আমাদের কলকাতার এবং পশ্চিমবঙ্গের, কলকাতার কিন্তু আমি জানি না তিনি কোথায়, তার নাম হচ্ছে অর্ঘ্য ঘোষ, তিনি একটা কড়া প্রতিক্রিয়া পাঠিয়েছেন। তিনি বলেছেন যে 3 দিন হয়ে গেছে, কোনো মিডিয়া এর কোনো প্রচার করেনি। আপনি এই বিভ্রান্তিমূলক তথ্য আপনি ছড়িয়ে আপনি দেশের মানুষকে আরো বিপদে ফেলছেন বা বোকা বানাচ্ছেন। আপনি যেভাবেই সেটাকে ব্যাখ্যা করুন না কেন, তার বক্তব্য তো বলতেই পারেন তিনি। তার পাণ্ডিত্য থেকে তাকে আমি চিনিও না, তাকে জানিও না, তার ব্যাকগ্রাউন্ডও আমার জানা নেই। তার পাণ্ডিত্যের দিক থেকে তিনি বলতে পারেন, সেটা তার অধিকার রয়েছে প্রতিবাদ করার। কিন্তু এই অধিকারটি তাকে দেওয়া হয়নি যে তিনি আমাকে নির্দেশ দেবেন যে আপনি ভিডিওটা ডিলিট করে দিন। কই সরকার থেকে তো আমার কিছু বলা হয়নি। যদি আমি সরকারের বিপক্ষে বা যদি আমি কোনো ডিজিসি এর বিরুদ্ধে আমি যদি কোনো তথ্য বিভ্রান্তি ঘটিয়ে থাকি, তাহলে পরে তো এই সোশ্যাল মিডিয়াতে এখন এত স্ট্রং, এবং প্রত্যেকেই নজর রাখে, প্রত্যেকটা পুলিশ নজর রাখে, প্রত্যেকটা এই গোয়েন্দা সংস্থা নজর রাখে। সেখানে তারা নিশ্চয়ই প্রতিবাদ করতেন, অন্তত আমার ফোন করতেন। এখন এই যে অর্ঘ্য ঘোষ, তিনি হঠাৎ বললেন এই কথাটা ডিলিট করে দিন। এই ডিলিট করে দেওয়ার যে নির্দেশ, এই অধিকার তাকে কে দিল, সেই প্রশ্ন আমার রয়েছে। দ্বিতীয় আর একটা প্রশ্ন, সেটা উনি লিখেছেন, সেটা হচ্ছে এই ভিডিও আওয়ামী লীগকে খুশি করবে না। আচ্ছা, এর মধ্যে আওয়ামী লীগের সম্পর্ক গতকালের ভিডিওর সঙ্গে আছে কোথায়? আমিও তো ভিডিওটা করেছি বাংলাদেশ গভর্নমেন্টকে উল্লেখ করে নয়, বাংলাদেশি কিছু মৌলবাদী এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা, উনি তো অস্বীকার করতে পারবেন না। পশ্চিমবঙ্গ এখন বা ভারতবর্ষ এখন প্রত্যেকটা রাজ্য এখন আগ্নেয়গিরির ওপরে বসে আছে, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। আসলে দর্শক, ব্যাপারটা হচ্ছে এই যারা এই টিভিতে বসে দিনরাত যারা ওই স্নো পাউডার মেখে বক করে, তারা কিন্তু কোনোদিন এই চৌহদ্দির মধ্যে বাইরে বেরোননি। এই যে আমি গত 15 বছর ধরে, বা বাকিরা তো বাইরে কাটিয়েছি, বাকি 15 বছর ধরে এই যে সাউথ ব্লক, নর্থ ব্লক এবং বিভিন্ন এজেন্সির এই যে অলি গলি যে আমি ঘুরেছি, অর্ঘ্যবাবুরা কিন্তু ঘোরেন না। ওনারা কিন্তু পার্লামেন্ট সেশন ওনারা অ্যাটেন্ড করেন না। আমাদের যে সমস্ত আমলাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তাদের 10% সঙ্গে, 1% সঙ্গেও তাদের যোগাযোগ থাকে না। 30 বছর সাংবাদিকতা করার একটা ভ্যালু থাকে, একটা যোগাযোগের ভ্যালু থাকে। তো যাই হোক, এখন ঘরে বসে সমালোচনা করা খুব সহজ। আমি সেনাবাহিনীর সমালোচনা করব, আমি সরকারের সমালোচনা করব, আমি
রিপোর্টারের সমালোচনা করব, আমি সমাজ মাধ্যমে যারা ভিডিও করছে তাদের সমালোচনা করব, কিন্তু সেই সমালোচনায় কতটা যৌক্তিকতা আছে তা নিয়েই আমার এই প্রশ্নের অবতারণা। এখন ছাপার অক্ষরে যেটা বেরোয়, আমি যখন লিখতাম ছাপার অক্ষরে যখন বেরোতো তখন সেটা নিয়ে কিন্তু তুলকালাম করত। যেমন আমি আপনাদের দু একটা নিদর্শন দিই। যেমন যখন 99-এ যখন কার্গিল যখন অ্যাটাক করলো পাকিস্তান বাহিনী ওপর থেকে বসে 16,000 ফিট, ভারতীয় বাহিনী কিন্তু বায়ুসেনা মোকাবিলা করতে পারছিল না। তখন ইসরায়েল আমাদের ক্ষেপণাস্ত্র দিয়েছিল, বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়েছিল। সেই খবরটা কিন্তু আমি প্রথম ব্রেক করেছিলাম, অর্ঘবাবু কিন্তু করেননি। যে মেষপালক প্রথম ওই দেখেছিল যে পাকিস্তানি সৈন্যরা ওখানে বসে আছে, যাওয়া আসা করছে, সেই মেষপালকের আমি প্রথম ইন্টারভিউ নিয়েছিলাম, অর্ঘবাবু কিন্তু নেননি। সেগুলো নিয়ে কিন্তু অনেক তুলকালাম হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, অর্ঘবাবু জানেন না। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি তার একমাত্র সাক্ষী হচ্ছে শামস তাহির খান। ইরান যুদ্ধে আমরা খবর করতে গেছিলাম ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে। শামস তাহির খান আমার থেকে ছোট, কিন্তু সে এখন আজটাকে সে কাজ করে। আজটাকে তার একটা শো চলে, আজটা ক্রাইম করে, খুব সম্ভবত ক্রাইম আজটা। সেখানে দেখবেন শামস তাহির খান তার সারা জীবনের যত গল্প আছে সেই গল্পগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে সব। তো যে ঘটনা ঘটেছিল, মানে একটা জায়গায় আইএসের হাতে আমরা ধরা পড়ে যেতাম, কিন্তু সেই মুহূর্তে শামসের হঠাৎ মনে হয়েছিল যে ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। শামস বলেছিল, তরুণজি और आगे जाना ठीक नहीं होगा, अब वापस चलिए। তো আমরা ফিরে এসেছিলাম। এরপরে যারা গেছিল তারা কিন্তু বন্দী হয়েছিল আইএসের হাতে। তারপর অনেক কষ্টে তাদেরকে ছাড়ানো হয়। পরে সরকার তাদের সারিয়ে আনে। তো যাই হোক, এই সমস্ত যে ঘটনাবহুল জীবন আমাদের, সেই ঘটনাবহুল জীবনের এক একটা অংশ এরা জানেন না, কিন্তু এনারা জপাজপ একটা করে কথা বলে দেন, একটা করে মন্তব্য করে দেন। আমার সবথেকে খারাপ লেগেছে যে তিনি আমাকে নির্দেশ দিচ্ছেন, আপনি ইমিডিয়েটলি ইউটিউব থেকে আপনি এটাকে ডিলিট করে দিন। আমি তার ভদ্রভাবেই তার জবাব দিয়েছি মেলে, যে আপনার মেল আমি পেয়েছি, আমি যেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে ক্রেডিবল সোর্স। আপনার যদি কোনো বক্তব্য থাকে আমি নিচে আমার ফোন নাম্বার দিলাম, আপনি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন। তিনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেননি, হয়তো তিনি ব্যস্ত মানুষ, তিনি সময় পাননি। তো হয়তো ভবিষ্যতে তিনি আবার হয়তো লোক লিখবেন, কিন্তু আমি যখন ফোন নাম্বার দিলাম তখন তার কিন্তু যোগাযোগ করাটা উচিত ছিল। এবং সেন্ড কপিতে গিয়ে আমি দেখেছি তার মেলে কিন্তু আমার মেলটা ঢুকেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সমাজ মাধ্যমে কাজ করার একটা হচ্ছে মাইনাস পয়েন্ট। আমরা হয়তো বলে যাই, দুমদাম বলে যাই, অনেকেই বলে যাই। যারা খবরে কাগজ দেখে, ভিডিও দেখে যারা করে তাদের ব্যাপার আলাদা, আর যারা নিউজ ব্রেক করে তাদের ব্যাপার আলাদা। দুটোকে আমরাই যদি মিলিয়ে ফেলেন তাহলে পরে আর কোনো অস্তিত্বই থাকবে না সত্য মিথ্যার। যাই হোক, আমার এই মনের কথাটুকু আপনাদের বলার জন্য আমরা আজকের এই ভিডিওর অবতারণা। রোববার দিন, ছুটির দিন, আমি জানি আপনারা সবাই ব্যস্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।